আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝাস একাডেমিতে তোমাদের স্বাগতম। আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে আলোচনা করছিলাম। আজকে তোমাদের পরবর্তী টপিক সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে পড়াবো। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। দেখো, আমরা কতগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নাম পড়েছিলাম, তাই না? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আজকে আমরা এগুলোর বিস্তারিত জানবো। দেখো, ফার্স্টে প্লাস্টিড। দেখো, প্লাস্টিডে খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে। সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার এবং ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। দেখো, এটা দেখতে অনেকটা কিসের মতো, গোলাকার বা ডিম্বাকার। আচ্ছা, তাহলে এটা কি হতে পারে? বর্ণযুক্ত হতে পারে বা বর্ণহীন হতে পারে। তাহলে আমরা কি জানলাম? সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমটা কী হতে হবে? বর্ণহীন বা বর্ণযুক্ত এরকম গোলাকার বা ডিম্বাকার যে অঙ্গাণু সেটি হচ্ছে প্লাস্টিড। প্রাণীকোষে কিন্তু কোনো প্লাস্টিড নেই, তাই না? খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কিসে? প্রাণীকোষে কিন্তু কোনো প্লাস্টিড নেই। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষেরই একমাত্র বৈশিষ্ট্য। প্লাস্টিড কী করে? উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে, তারপর বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে ভূমিকা পালন করে। তাহলে প্লাস্টিডের কাজ কি? উদ্ভিদের খাদ্য সংশ্লেষ করা, তারপর এই যে বর্ণ, এই যে কালারফুল, উদ্ভিদটা যে কালারফুল হয় সেই কালারফুল, তারপর খাদ্য সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো রঞ্জক পদার্থের এই উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে বলো তো? দুই ভাগে, যে ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড, একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। তাহলে একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। এই ক্রোমোপ্লাস্টিডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এখানে সেই ক্লোরোপ্লাস্টের চিত্রই দেওয়া আছে। দেখো, খুব সুন্দর একটা ক্লোরোপ্লাস্টের চিত্র দেওয়া আছে। আচ্ছা, এই ক্রোমোপ্লাস্ট, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মানে এই প্লাস্টিডের মধ্যে আবার তিনটা অংশ পরিলক্ষিত হয়। কী কী? আবরণী, স্ট্রমা এবং গানা। প্লাস্টিডের মধ্যে এই যে ক্লোরোপ্লাস্ট সেটা মূলত কী হয়ে থাকে? সবুজ হয়ে থাকে। কেন সবুজ হয়ে থাকে? ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণে। তার মানে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যার কারণে এই ক্লোরোপ্লাস্টটা কী হয়? সবুজ বর্ণ ধারণ করে। এবং এটাই কী করে? মূলত সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো, ক্রোমোপ্লাস্ট যেটা কি করে? যেটা হচ্ছে ফুলের পাপড়ি এবং ফলের ত্বকে বিভিন্ন ধরনের বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। তার মানে সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্টটা কিসে পরিণত হয় বলতো? ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। টমেটোর যে লাল টকটকে রং দেখা যায় তা মূলত এই ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য। তার মানে ক্লোরোপ্লাস্টটা আমরা বলেছিলাম প্লাস্টিডটা মূলত কি হয়? বর্ণহীন, আরেকটা হচ্ছে বর্ণযুক্ত। তাহলে দেখো, এই যে ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে মূলত সবুজ বর্ণের হয়ে থাকে। কেন? কারণ এটার মধ্যে ক্লোরোফিল থাকে। আর ক্রোমোপ্লাস্ট দুইটা কিন্তু ভিন্ন, একটা ক্লোরো আর একটা হচ্ছে ক্রোমো। আর ক্রোমোপ্লাস্টটা কি হয়ে থাকে বলতো? এটা হচ্ছে লাল হয়ে থাকে। এটা লাল কেন হয়ে থাকে? এটার মধ্যে লাইকোপেন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এটার মধ্যে লাইকোপেন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যার কারণে এটা কি হয়ে থাকে? লাল হয়ে থাকে। তাহলে দেখো, এই যে টমেটোর রং লাল, এটা কিসের কারণে? এই লাইকোপেন নামক পদার্থের কারণে। ক্রোমোপ্লাস্ট হচ্ছে লাল, কমলা, তারপর হচ্ছে হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। তার মানে ক্রোমোপ্লাস্টের মধ্যে তোমার লাল, তারপর হচ্ছে কমলা, হলুদ ইত্যাদি বিভিন্ন ধরনের কি থাকে? রঞ্জক পদার্থ থাকে। তারপর দেখো, এখন আমরা পড়বো বর্ণহীন যেগুলো। সেটা দেখো, উদ্ভিদের যে সকল অংশ হচ্ছে আলো পৌঁছায় না সেগুলোই মূলত কি? বর্ণহীন থাকে। সেই সকল অংশের কোষে কি থাকে? লিউকোপ্লাস্ট থাকে। যেমন মূলের কোষে হচ্ছে প্লাস্টিড না, গাছের মূল, সেটা কিন্তু কি হয়? বর্ণহীন হয়। কেন বর্ণহীন হয়? কারণ এর মধ্যে কি থাকে? লিউকোপ্লাস্টিড থাকে। তাহলে দেখো, আমরা পড়লাম তিনটা অংশ, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিকগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তোমার এই যে প্লাস্টিকগুলো রয়েছে এগুলো হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। একটু খেয়াল করলে তোমরা দেখবা, যদি সবুজ ঘাসকে ইট দিয়ে কিছুদিন ঢেকে রাখা হয় তাহলে দেখবা ঘাসগুলো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। কেন? কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে কি হতে পারে না? সূর্যের আলো এগুলোর মধ্যে নেই, যার কারণে এখন যদি আমরা ইটটা সরিয়ে ফেলি এবং সূর্যের আলো যদি আবার ঘাসগুলোর উপর পড়ে, এগুলো আবার সবুজ বর্ণের হয়ে যাবে। মিটোকন্ড্রিয়া এটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণু, যেগুলোকে কি বলে? মাইটোকন্ড্রিয়া বলে। ওকে, দেখো, মাইটোকন্ড্রিয়ার খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার ঘটনটা আমরা একটু পড়ি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে আবৃত। এটার মধ্যে কয়টা স্তর থাকে বলো তো? দুইটা স্তর। খুব হচ্ছে বহিঃপর্দাটা হচ্ছে তোমার মসৃণ, আর ভেতরের দিকে যে পর্দাটা থাকে সেটা হচ্ছে আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ অংশগুলোকে ক্রিস্টি বলে।
তাহলে দেখো বাইরের দিকে যে পর্দাটা সেটা হচ্ছে মসৃণ, আর ভেতরের দিকে যে ভাজোয়া অংশগুলো আছে দেখো, এই যে ভাঁজ, এই যে এখানে ভাঁজ, এখানে ভাঁজ, এই যে ভাজোয়া অংশগুলো এগুলোকে কি বলে? ক্রিস্টি বলে। জীবের যাবতীয় সকল কাজের উৎস কি? মাইটোকন্ড্রিয়া। এই জন্যই মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। তাহলে এই লাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কারণ এটা হচ্ছে শক্তির সকল উৎস। সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি, তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক। এগুলো সবই হচ্ছে তোমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। নেক্সট আমরা পড়ি হচ্ছে গলজি বডি। গলজি বডি এগুলো হচ্ছে পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার নালিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। এটা হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করবে। এর কাজ কি? উৎসেচক, হরমোন ইত্যাদি কি করা, ক্ষরণ করাই হচ্ছে মূলত গলজি বডির কাজ। হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সাইটোপ্লাজমে একক ঝিল্লি বিস্তৃত জালিকাকার অঙ্গাণু থাকে যা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা মসৃণ অমসৃণ দুইটাই হতে পারে। এই যে দেখো, তোমরা একটু খেয়াল করলে দেখো, আমরা এখানে একদম ফার্স্টেই দেখো, এই যে দেখো গলজি বডি দেখছো, এই যে একটু জুম করলে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে। এই যে গলজি বডি হচ্ছে, এই যে গলজি বস্তু যেটা সেটাই হচ্ছে গলজি বডি। এই যে যেমন এখানে দেখাচ্ছে, এই যে এটি হচ্ছে গলজি বডি বা গলজি বস্তু। তারপর হচ্ছে যে মসৃণ এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে মসৃণ এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট দেখো রাইবোজোম। সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে হচ্ছে দানার মতো কি থাকবে? রাইবোজোম থাকবে। এটা মূলত কি করে? প্রোটিন সংশ্লেষ করে। তাহলে এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। নেক্সট হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে কি বলে জানো? এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে কি বলে? আত্মঘাতী থলিকা। এটা খুবই ইম্পর্টেন্ট। এটি হচ্ছে সাইটোপ্লাজমের দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিন মেমব্রেনে আবৃত থাকে। এটি হচ্ছে একটা হাইড্রোলাইটিক এনজাইম। তো এটাকে মূলত কি বলা হয়? আত্মঘাতী থলিকা। তাহলে মনে রাখবে লাইসোজোমকে কি বলে? আত্মঘাতী থলিকা। নেক্সট দেখো সেন্ট্রিওল। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাফা নলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় যাদেরকে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওল হচ্ছে একটা স্বচ্ছ দানাবিহীন পদার্থ যারা আবৃত থাকে। এই অবস্থায় এদেরকে কি বলে? সেন্ট্রোজোম বলে। খেয়াল রাখবে উদ্ভিদ কোষে কিন্তু কোনো সেন্ট্রিওল থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষ যেমন ছত্রাকে কি থাকে? সেন্ট্রিওল থাকে। প্রাণীকোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করাই হচ্ছে মূলত সেন্ট্রিওলের কাজ। নেক্সট দেখো কোষ গহ্বর। কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ হচ্ছে সাইটোপ্লাজমে ধাত্র থাকে। উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে বিভিন্ন রকম সঞ্জিত পদার্থ, বজ্র পদার্থ, খরিত পদার্থ। কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ কোষরস, ছোট বড় গহ্বর থাকে যেগুলোকে বলা হয় কোষ গহ্বর। কোষ গহ্বর তোমরা যদি চিত্রের দিকে যাও তাহলে খুব ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবে। এই যে কোথায় কোষ গহ্বর দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে যে বড় অংশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত কোষ গহ্বর। তারপর দেখো প্রাণী কোষে কি সাধারণত কোষ খবর থাকে না। প্রাণী কোষে কি কোনো কোষ খবর আছে? নেই। শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ খবর থাকে এবং সেটা আকারে কি হয়? অনেক বড় হয়, যেটা আমরা দেখতে পেয়েছি, তাই না? আচ্ছা, এই কোষ খবর কি করে? নানা ধরনের জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ খবরের দ্রবীভূত অবস্থায় কোষরস কি করে? প্রস্তুত করে। আমাদের সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো পড়ার শেষ। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।